উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম নগরীতে রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় পাঠানটুলি, আগ্রাবাদ, মুরাদপুর, কাতালগঞ্জ, জিইসি ও প্রবর্তক সহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও হাঁটু সমান পানি থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পানি মারিয়ে গন্তব্যে যেতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও পথচারীরা। আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত চট্টগ্রামে 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকায় আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ কারণে চট্টগ্রাম সহ সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি ছাত্র নেতাদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দিতেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজে ছাত্রদল আয়োজিত বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে শ্রীনগর কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শিবলুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল সহ আরো অনেকে। ওনার যে আন্দোলন, ওনার সাথে আমাদের সৌভাগ্য হয়েছিল ওনার সাথে কাজ করার। প্রতিনিয়তই উনি আমাদের আন্দোলন সংক্রান্ত নির্দেশনা দিতেন। যখন জাতীয় স্থায়ী কমিটি মিটিং হতে আমাদেরকে ডাকতেন, আমাদেরকে পরামর্শ দিতেন কি প্রোগ্রাম যায়, কি কর্মসূচি দেওয়া যায়। আমরা ম্যাডামকে যে পরামর্শ সেভাবে এগিয়ে গেছে এবং ফেসিবাদ পতন হয়েছে। একটি মাত্র নেতৃত্ব দিয়েছে, সেটা বেগম খালেদা জিয়ার জন্য। সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, তদন্তের নিরপেক্ষতা ও স্বচ্ছতা এবং আইনের সর্বোচ্চ পর্যায়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার। একই সাথে আব্দুস সাত্তার, সুরাইয়া বেগম দম্পতি ও গৃহ পরিচারিকা তামিনার ছবি ও সংবাদ অনলাইন পোর্টাল, ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার অনুরোধও জানান তিনি। জনগণকে অবহিত করবেন। আজ আমরা কারো বিরুদ্ধে আপনারা এই হত্যাকাণ্ডের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এবং ন্যায় বিচারের দাবি জনসম্মুখে তুলে ধরেছেন। আমরা আশা করি আপনারা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 3টি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সকাল থেকে সোনারগাঁ পৌরসভা পিরোজপুর এলাকায় চুনা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় তিতাস। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবেল। অভিযানের সময় তিতাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। একটি তালাবদ্ধ ভাড়া কক্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়া বাসাইদ এলাকায় রাজু সিটি সংলগ্ন মৃত আমির আলীর মালিকানাধীন বাড়ির একটি ভাড়া কক্ষের মেঝেতে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। আশুলিয়া থানার উপপরিদর্শক আব্দুল হাই জানান, ঘরটির বাইরে থেকে তালা লাগানো ছিল। প্রাথমিক আলামত দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে বাড়িওয়ালা ওই ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র কিংবা মোবাইল নম্বর সংরক্ষণ না করায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হত্যা মামলায় 3 ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক আবু শামীম আজাদের রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হল অনেক, আকাশ খান ও চান্দি বাবু। বাদী পক্ষের আইনজীবী জানান, 2024 সালের 12 ডিসেম্বর ভোর 6টায় সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাবার পথে ছিনতাইকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ব্যাগ ও মুঠোফোন নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। পরে নিহতের বাবা হত্যা মামলা দায়েরের পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত 3 ছিনতাইকারীকে গ্রেফতার করে। আজকে বিজ্ঞ আদালত যে রায় ঘোষণা করলো, এই মামলাটি মূলত 2024 সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াজেদ সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে ভোরবেলা বাসা থেকে বের হওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় এবং 3 জন ছিনতাইকারী পরবর্তীতে ধৃত হয়। তারা 164-এ তাদের দোষ স্বীকার করে। এই মামলায় মোটামুটি 27 জনকে সাক্ষীকে চিহ্নিত করা হয়। 17 জন পাবলিক সাক্ষী প্রদান করেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বাকিরা অন্যান্যরাও সাক্ষী প্রদান করেন। বিচারক আদালতের এই রায়ে আসামিদের 302 ধারায় প্রত্যেককে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং 50,000 টাকা জরিমানা করেন এবং যেহেতু এটা একটা ছিনতাইয়ের ঘটনা, তার জন্য আলাদা 7 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা প্রদান করেন।
বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল এবং নকল ওয়েবসাইট ও কিউআর কোড তৈরি করে জাল সনদ দেওয়ার অভিযোগে চট্টগ্রামের সংঘবদ্ধ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। পুলিশ জানায়, দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার কথা বলে এক নাগরিকের কাছ থেকে 1,20,000 টাকা নেয় চক্রটি। পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে তৈরি করা হয় নকল সনদ। সেটিকে বিশ্বাসযোগ্য করতে তৈরি করা হয় নকল কিউআর কোড ও ওয়েবসাইটও। সনদটি ট্রাভেল এজেন্সিতে যাচাইয়ের পর জাল ধরা পড়লে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তদন্ত ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে বাঁশখালী ও নগরের বিভিন্ন এলাকা থেকে 4 জনকে গ্রেফতার করা হয়। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা আরও জোরদার করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে অবৈধ মাদক, অস্ত্র ও বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধারে তৎপর রয়েছে সীমান্তরক্ষী এ বাহিনী। শ্রীমঙ্গল বিজিবির দরবার হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান শ্রীমঙ্গল ব্যাটালিয়ন 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আশিক মাহমুদ। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র, মানব পাচার সহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উত্তর পূর্ব রিজন সরাইলের অধীনস্থ ইউনিটসমূহ তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে গত 1 জানুয়ারি 2025 তারিখ হতে 10 আগস্ট 2025 তারিখ পর্যন্ত সর্বমোট 830 কোটি 48 লক্ষ 89 হাজার টাকা মূল্যের উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও অন্যান্য মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। দিনাজপুরের ফুলবাড়িতে সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে বিজিবি। ফুলবাড়ি ব্যাটালিয়ন 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, 3,36,450 টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে। কুমিল্লায় বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে 3 লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য 15 কোটি টাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় ডিবির একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির একটি লাগেজ থেকে স্কচ টেপে মোড়ানো ইয়াবার চালান উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়ে 3 প্রতিষ্ঠানকে মোট 75,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা এবং প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান না থাকায় প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা 2 এর এক্স-রে টেকনোলজিস্ট না থাকা, প্রয়োজনীয় সনদ না থাকা এবং লাইসেন্স নবায়ন না করায় 15,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নূরজাহান হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক ডিপ্লোমা সিস্টার না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে আরও 30,000 টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান সিভিল সার্জন। সিবিসি টেস্টে সরকার বলে দিয়েছে যে 400 টাকা এবং NS1 300 টাকা যদি প্রাইভেট করা হয়, কিন্তু ওরা 400 টাকা থেকে 500 টাকা নিচ্ছে। এক্স-রে রুমে কোনো আমরা টেকনোলজিস্ট পাইনি এবং এক্স-রে রুমের পরমাণুর যে সার্টিফিকেট থাকে সেটাও পাই নাই এবং তাদের লাইসেন্সও রিনিউ করা ছিল না। ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই। পটুয়াখালীতে 5 বছরেও শেষ হয়নি ব্রিজের সংযোগ সড়কের কাজ। বছর পর বছর অবহেলায় পড়ে আছে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সংযোগ সেতুটি। 5 বছর পূর্বে সেতুটি নির্মাণ কাজ শেষ হলেও 2 পাশের অ্যাপ্রোচ সড়ক না থাকায় জনগণের কোনো কাজে আসছে না। দুর্ভোগে 2 ইউনিয়নের 8 গ্রামের 10,000 মানুষ। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবুর তথ্যচিত্রে হাফিজা খানম যুথি আছেন বিস্তারিত রিপোর্টে। পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সঙ্গে ভুরিয়া ইউনিয়নের যোগাযোগের একমাত্র সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2021 সালে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে 24 মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি নির্মাণের উদ্যোগ নিলেও দীর্ঘ 5 বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। সেতুর মূল কাঠামোর বেশিরভাগ কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এটি এখনও ব্যবহার অনুপযোগী। ফলে কাঠের অস্থায়ী মই ব্যবহার করে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তার 2 পাশে খনন করার কারণে গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। এখান থেকে আমরা 6টা এলাকার লোক যাতায়াতের
জন্য খুবই কষ্ট দিন পার করতে আছি। স্কুলের শিক্ষার্থী সহ জরুরি রোগী হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য পরিবহন করতে দেখা দেয় নানা প্রতিবন্ধকতা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ধীর গতিতে চলছে প্রকল্পের কাজ। এই ব্রিজে একটা চার দিছে, কিন্তু এই জায়গা দিয়ে আমাদের আসতে খুবই ভয় লাগে। বৃষ্টির সময় আমরা পড়েও যাই, স্কুলে যেতে পারি না। সড়ক নির্মাণ সহ অবশিষ্ট কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর। ভোগান্তি কবে নাগাদ শেষ হবে, যাতে আমরা এই কাজটা দ্রুত সম্পন্ন হয়, আমরা স্বাভাবিক চলাচল করতে পারি। ব্রিজটা পড়ে না থাকে, দ্রুত এই ব্রিজটার কাজ কমপ্লিট হয় এবং যোগাযোগের একটা সুন্দর ব্যবস্থা করা হয়। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক সহ অবশিষ্ট কাজ শেষ করার আশ্বাস দিয়েছে এলজিইডি। স্ট্রাকচারাল কাজ সম্পন্ন হয়ে গেছে, কিন্তু দুই পাশে অ্যাপ্রোচের জমি জটিলতা ছিল, এই জন্য এটা করতে পারেনি। এটা আমি তাদের তাগাদা দিচ্ছি, আগামী 1 মাসের মধ্যে হয়তো কাজটা শুরু হবে। সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে দুর্ভোগ কমবে লোহলিয়া ও ভুরিয়া ইউনিয়নের অন্তত 8 গ্রামের প্রায় 10,000 মানুষের। হাফিজা খানম জুথি, মাই টিভি। সুনামগঞ্জের দোয়ারা বাজারে ছেলে ও পুত্রবধূর নামে জমি লিখে না দেওয়ায় 50,000 টাকার চুক্তিতে ভাড়াটে খুনিদের শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নিহতের পুত্রবধূ ও হত্যার মূল পরিকল্পনাকারী সৌদি প্রবাসী ইসমাইল মিয়ার স্ত্রী হোসনা বেগম, তার আত্মীয় রুহুল আমিন ও নজরুল ইসলাম। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের 75 বছর বয়সী মোহাম্মদ আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের নাতনি আসমা বেগম বাদী হয়ে বাজার থানায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দিনাজপুরের পার্বতীপুরে বড় পুকুরিয়া কয়লা খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কর্মরত 168 শ্রমিককে বিনা নোটিশে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সকাল থেকে খনি অভ্যন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। দ্রুত দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এখানে 20 গ্রামের ক্ষতিগ্রস্ত শ্রমিক, আমরা চাবো আমাদের কাজের জায়গাটা ঠিক যদি না হয়, এখানে আমরা শহীদ হয়ে গেলেও এখান থেকে আমরা বের হব না। আমরা তাদেরকে 4 বছরের টাকা মাফ করে দিয়েছি এবং আর 4 বছরের টাকা চাওয়াতে তারা অসন্তুষ্ট হয়ে আমাদেরকে হঠাৎ করে গতকালকে 168 জন শ্রমিককে তারা ছাঁটাই করে দেয়। আমরা কোম্পানির কাছে জোরালো আবদার করতেছি, আমাদের এই কর্ম ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এখানে চলমান আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেবে না, আমাদের আন্দোলন কঠোর থেকে আরো কঠোর হতে পারে। সিলেটের জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক ফোরাম। জৈন্তাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, নিজ পাট ও জৈন্তাপুর ইউনিয়নের 12টি মৌজা নিয়ে প্রস্তাবিত পৌরসভা গঠনে ভুল ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। তাদের দাবি, প্রস্তাবিত এলাকার অধিকাংশ মানুষ কৃষি, মৎস্য ও শ্রমজীবী। পৌরসভা গঠনের প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি, তাই ভুল তথ্যের ভিত্তিতে পৌরসভা গঠনের প্রক্রিয়া বাতিল করে নিরপেক্ষভাবে সরেজমিন তদন্তের দাবি জানান তারা। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 50 জন। এ নিয়ে চলতি আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 542 জনে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে চমেক হাসপাতালে 26 জন, বিআইটিআইডিতে 7 জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 7 জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 6 জন ভর্তি হয়েছেন। চলতি বছর চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে মোট 1376 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন 1234 জন। গাজীপুরের শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আইডিয়াল বিজ্ঞান মেলা ও এসএসসি 2026 কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। অনুষ্ঠানে এসএসসি 2026 পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী 134 শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। রংপুরের পীরগাছা জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ একটি পুকুরে পোটা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাইদ ইমরুল মোজাক্কিম। এছাড়াও সাঁতার প্রতিযোগিতা ও হাড়ি ভাঙা খেলার পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান তাহসিন, জেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন সহকারী দপ্তর কর্মকর্তা, মৎস্য চাষী, সাংবাদিকবৃন্দ।
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ৩,১৭,০০,০০০ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫ জনের পরিবারের মাঝে ২,৭৫,০০,০০০ টাকা এবং আহত ২৮ জনের মাঝে মোট ৪২ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বিআরটিএ জানায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহত বা অঙ্গহানির শিকার ব্যক্তিকে ৩ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলায় যারা সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হয়েছে তাদেরকে আমরা ৮৩টা চেক দিলাম। ৮৩টা চেকের মোট আহত যারা ছিলেন ২৮টা, এখানে ছিল ৪২ লক্ষ টাকা। আর নিহতদের জন্য ছিল হচ্ছে ৫৫টা চেক, এখানে ২,৭৫,০০,০০০ টাকা। ৩,১৭,০০,০০০ টাকা আমরা অনুদানটা দিয়েছি। সরকার ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আর্থিক সহায়তা দিচ্ছেন। আমি হচ্ছে আমার হাজব্যান্ড মারার ক্ষতিপূরণটা পেলাম। অ্যাক্সিডেন্ট করেছিল মোটরসাইকেলের দোবরমুল্লার গেটে। আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে কুমারখালী জিলাপিতলা অ্যাক্সিডেন্টের জায়গায় উনি মারা গিয়েছে। সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল হারুন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ, জেলা পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ শাফুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইবাদুল হক খান, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু সহ আরও অনেকে। একসময় ছাতা মেরামত ছিল বেশ পরিচিত ও চাহিদা সম্পন্ন পেশা, তবে সময়ের সঙ্গে কমেছে কাজ, কমেছে আয়। তবু বেকারত্বের ভয় আর সংসারের দায়ে এই পেশা ছাড়তে পারছেন না অনেকেই। ঢাকার ধামরাইয়ের ১০০ বছর ঐতিহ্যবাহী কালামপুর হাটে এখনো প্রতি বৃহস্পতিবার বসে ২০ থেকে ২৫ জন ছাতা মেরামতকারী কারিগর। সকাল থেকে সন্ধ্যা ছাতা মেরামত করে চলে তাদের জীবন জীবিকা। দর্শক আব্দুর রশিদ তুষারের তথ্যচিত্রে জুবাইর রহমানের বিস্তারিত রিপোর্ট। প্রতি বৃহস্পতিবার সকাল হলেই জমে ওঠে ধামরাইয়ের ১০০ বছরের ঐতিহ্যবাহী কালামপুর হাট। হাটের একপাশে সারি সারি ছাতা নিয়ে বসেন কারিগররা। কারো হাতে সুই সুতা, কেউ ব্যস্ত ছাতার ভাঙা শিক ঠিক করতে। প্রায় ২০ বছর ধরে কালামপুর হাটে ছাতা মেরামত করছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার লাল মিয়া। এই পেশার আয়েই ৫ মেয়েকে বিয়ে দিয়েছেন, পড়াশোনা করিয়েছেন এক ছেলেকে। আমার ছেলে মেয়ে এলো ৫ জন, ৪ মেয়ে ১ ছেলে। আর আমার সংসার চলে আলহামদুলিল্লাহ, মোটামুটি চলে আর কি। প্রতি সপ্তাহে ৮০০, ৭০০, ৬০০ ঠিকানা নাই, ১,০০০ হইতে পারে। লাল মিয়ার মতো জাহাঙ্গীর আলম, তোতা মিয়া, বাসানি সহ অনেকেই দীর্ঘদিন ধরে এই পেশায় রয়েছেন। কারো কাছে এটি শুধু পেশা নয়, পরিবারের একমাত্র অবলম্বন। বর্ষাকালের দিনের ব্যবসা তো আপনার মোটামুটি ৩ থেকে ৪ মাস আমাদের ব্যবসা ভালো হয়, মানে বৃষ্টি হলে মানে কাজ করে সারা দিনে। অন্যদিকে নতুন ছাতার তুলনায় কম খরচে পুরনো ছাতা মেরামত করে নিতে পেরে খুশি ক্রেতারাও। আমরা এখানে বৃহস্পতিবারে ছাতা ঠিক করতে আসি, বেশি দিন ছাতা মাথা ছাড়া চলে না। এরা যদি না থাকতো হয়তো আমাকে ছাতা মাথা ছাড়া যাইতো না, হতো নতুন করে কিনতে হতো, আর এক ঝামেলা হয় আর কি। প্রযুক্তির ছোঁয়া আর পরিবর্তিত জীবনযাত্রায় হারিয়ে যেতে বসেছে ছাতা মেরামতের ঐতিহ্যবাহী পেশা। কারিগরদের দাবি, স্বল্প সুদে ঋণ, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে পুরনো এই পেশাকেই আধুনিকভাবে টিকিয়ে রেখে ঘুরে দাঁড়াতে পারবেন তারা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।